Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা তোমাদের সামনে ফুড সাপ্লাইকে কেন্দ্র করে আমরা অনেক কটা প্র্যাকটিস সেট দিয়েছি, যে প্র্যাকটিস সেটগুলো আমার মনে হয় তোমার প্রস্তুতির ক্ষেত্রে তোমাকে ব্যাপকভাবে সাহায্য করবে। তো দেখো, আজকে আমরা আবার কিছু প্রশ্ন নিয়ে এসেছি এবং যে প্রশ্নগুলো আগত দিনে বা বিগত দিনে অবশ্যই আমাদের WBPSC তথা স্টেটের অন্যান্য পরীক্ষাতে পড়েছে। তো চলো আজকে আবার কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আমরা কিছু কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন তোমাদের দেওয়ার চেষ্টা করছি, তোমরা দেখবে, ঠিক আছে? বলেছে কোন দেশে, নিম্নলিখিত কোন দেশে সাইক্লোন ঝড় দেখা যায় না? আগে ভালো করে বুঝবে যে সাইক্লোনের এফেক্টেড এরিয়াগুলো কোনগুলো। সাইক্লোনের এফেক্টেড এরিয়া কি বলো দেখি? ইন্ডিয়া, বাংলাদেশ, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই তিনটা হচ্ছে মেনলি এফেক্টেড। পাকিস্তান কিন্তু সাইক্লোনে এফেক্টেড হয় না, ঠিক আছে? সাইক্লোন মানে ঝড়ের তো অনেক নাম আছে। চীন কিন্তু টাইফুন মানে টাইফু, যেটা হচ্ছে চীনে হয়, তো চীনও টাইফুর সাইক্লোনেরই আর এক নাম হচ্ছে টাইফু, ঠিক আছে? ভালো করে মাথায় রাখবে। তো সেই রেসপেক্টে এটা অ্যান্সার কিন্তু হওয়া উচিত পাকিস্তান। তার কারণ পাকিস্তান কোনো রকম আমাদের বলা যেতে পারে কোনো রকম কোনো সমুদ্র সৈকতকে ফলো করে না বা শেয়ার করে না, এবং সেই জন্য পাকিস্তান কিন্তু এটা অ্যান্সার হওয়া উচিত। এবং শ্রীলঙ্কা কিন্তু অবশ্যই, ভারত কিন্তু অবশ্যই, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা তিনটাই কিন্তু আমাদের সাইক্লোনকে এফেক্টেড করে। বাট আমরা যদি বলি যে চীনের, তখন কিন্তু সেক্ষেত্রে উঠে আসবে টাইফু। ভালো করে মাথায় রাখবে, একটা প্রশ্ন তোমরা এটা দিয়ে পেতে পারো, ঠিক আছে? সম্ভাবনা আছে। বলছে গঙ্গার কোন উপনদীটি দাক্ষিণাত্যের মালভূমির মধ্যে দিয়ে গেছে? দারুণ প্রশ্ন। এর অ্যান্সার হবে সোন। তার কারণ এগুলো আমি আগেও করিয়েছি, তার কারণ এগুলো WBPSCর একটা ফেমাস প্রশ্ন। এগুলো প্রশ্ন দেখে প্রশ্ন সচরাচর দেখা যায়। কারেন্ট অ্যাফেয়ার্সের রিলেটেড ক্লাস আমরা আজকের মধ্যেই আপলোড করে দেবো। গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড এবং স্পোর্টস রিলেটেড কিছু স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আজকে আমরা ক্লাসটা আপলোড করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বলছে নিম্নলিখিত কোন সুলতান বংশের রাজা সাধারণ জনগণদের ওপর 24 রকমের কর আদায় করতেন? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, এদের কেউই 24 রকমের কর আদায় করতেন না। অ্যান্সার হবে হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কিন্তু 24 রকমের কর আদায় করতেন। আর একটা কথা বললে অবাক হবে না, ফিরোজ শাহ তুগলককে বলা হয় কি বলো দেখি? আকবর অফ দিল্লির সুলতান। ভালো করে মাথায় রাখবে। এবং মোহাম্মদ বিন তুগলকের যে 24 টাইপ অফ ট্যাক্সকে অ্যাবলিশ করেছিলেন হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তো ফিরোজ শাহ তুগলকের রেসপেক্টেও কিন্তু অনেক ইনফরমেশনস আছে, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। চলো তারপরে দেখো কি বলেছে, ভর মাপার সবচেয়ে বড় এককের নাম কি? দেখো বলেছে টন, মেট্রিক টন, লং টন, চন্দ্রশেখর লিমিট। দেখো যদি বলে ভর মাপার বড় একক, তাহলে কিন্তু অবশ্যই লং টন হবে। আর ভর মাপার প্র্যাকটিক্যাল ইউনিট হচ্ছে চন্দ্রশেখর লিমিট। এবং এই লিমিট দ্বারা আমরা কি করি? ওয়েট অফ সানের যে ওয়েট সেটা কিন্তু মেজারমেন্ট করি। তাহলে ভর মাপার সবচেয়ে বড় এককের নাম লং টন এবং প্র্যাকটিক্যাল ইউনিট হচ্ছে চন্দ্রশেখর লিমিট। কোন ভিটামিন বন্ধ্যাত্ব রোগের জন্য দায়ী? বন্ধ্যাত্ব রোগ বলতে কি বোঝায়? বন্ধ্যাত্ব রোগ হচ্ছে, তুমি বুঝতেই পারছো যে অ্যান্টিস্টেরিলিটি ফ্যাক্টর থাকবে তার মধ্যে। এবার তাহলে কোনটা? দেখো তোমাকে ভিটামিন বি, ভিটামিন ভিটামিন এর জন্য রাতকানা রোগ হয়, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। ভিটামিন ডি আমাদের ত্বকে এসে ক্যালসিয়াম 2+ আয়ন সংশ্লেষিত করে, সেটাও তোমাকে জানতে হবে। কারণ অপশন রেসপেক্টেও তোমাকে তথ্য উঠিয়ে আনতে হবে, তাহলে তুমি প্রচুর প্রশ্ন একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে পড়বে, ঠিক আছে? কোন ভিটামিন বন্ধ্যাত্ব রোগের জন্য দায়ী যদি আমাকে এই প্রশ্নটা করা হয়, অ্যান্সার হবে তোমাকে ভিটামিন ই। বলো দেখি ভিটামিন ই। এবং ভিটামিন ই রাসায়নিক না, তাহলে অ্যান্সার কি হবে? কোনোটি নয়। এবার ভিটামিনের কেমিক্যাল নেম কি বলো দেখি? লেখো টোকোফেরল। ভালো করে মাথায় রাখবে, টোকোফেরল। নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধান তৈরির সময় ছিল না, পরবর্তীকালে গ্রহণ করা হয়? কোনটি ভারতের সংবিধান তৈরি করার সময় ছিল না, পরবর্তীকালে গ্রহণ করা হয়? নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধান তৈরি করার সময় ছিল না, পরবর্তীতে গ্রহণ করা হয়? দেখো কি বলেছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার।
তাহলে তুমি এখান থেকে আমরা যদি বলি কি বলো দেখি, আমরা মৌলিক অধিকারটাকে বলবো, কারণ ফান্ডামেন্টাল ডিউটি পরবর্তীতে 1978 বিভিন্ন যুদ্ধে দ্বারা আক্রান্ত হয়ে তখন কিন্তু ভারতবর্ষ এটা কিন্তু অ্যাডাপ্ট করে, এবং বর্তমানে ফান্ডামেন্টাল রাইট 11 ফান্ডামেন্টাল রাইট কিন্তু বলা যেতে পারে 11টা ফান্ডামেন্টাল রাইট কিন্তু বর্তমানে আছে, ঠিক আছে, 11টি। তো সেগুলো একটু দেখে যেতে হবে। আর প্রস্তাবনা ইন্টিগ্রাল পার্ট নিয়ে বিভিন্ন রকম কেস হয়, কেশবানন্দ ভারতী কেস, তারপর হচ্ছে তোমার বিভিন্ন কেস আছে। আর রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য আমেরিকা থেকে নেওয়া হয়েছে, ফান্ডামেন্টাল সরি এটা ফান্ডামেন্টাল, আমি ভুল করে, এটা অ্যান্সার হবে সি নাম্বার, মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি, ঠিক আছে, ফান্ডামেন্টাল ডিউটি। আমি ঝোঁকে ঝোঁকে ওটা দিয়ে দিয়েছি। মৌলিক অধিকার নেওয়া হয়েছে কোথায়, ফান্ডামেন্টাল রাইটস সেটা নেওয়া হয়েছে, কনসেপ্ট নেওয়া হয়েছে ইউএসএ থেকে, এবং 12 থেকে 35 নম্বর আর্টিকেল অবধি কি বলো রয়েছে তোমার মৌলিক অধিকার। এর মধ্যে আর্টিকেল তোমার হচ্ছে আমরা 35কে আমরা ডিক্লেয়ার করতে পারি হার্ট এবং কি বলো দেখি, হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস। তাহলে আর্টিকেল 35 আশা করি বুঝতে পেরেছে। এবং কে বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভালো করে মাথায় রাখবে। এবার কি বলে দেখো, ভারতের সংবিধান নিম্নলিখিত কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি করা হয়েছে, কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি করা হয়েছে। কোশ্চেনটা কিন্তু দারুণ প্রশ্ন। তাহলে অ্যান্সার কি হবে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার যদি তুমি বলো তাহলে এর অ্যান্সার হবে তোমার, ভালো করে মাথায় রাখবে, সেটা কিন্তু ইংল্যান্ড। কারণ ইংল্যান্ড অলরেডি শাসন করে গেছে, তারপরে আমাদের যে ইংল্যান্ডের যে নিয়ম কানুন সেটা কিন্তু আমাদের দেশের মানুষের পক্ষে খুব সহজেই সেটা অ্যাডপ্ট করা যেতে মানে পারে, সেই জন্য এটা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে, আমাদের জুডিশিয়ারি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। রাশিয়া থেকে কি কি নেওয়া হয়েছে, রাশিয়া থেকে প্রস্তাবনার সেকুলারিজমের কনসেপ্ট নেওয়া হয়েছে, তাই না। তো তারপর রাশিয়া থেকে ইউনাইটেড স্টেটস অফ সোভিয়েত রাশিয়া থেকে ফান্ডামেন্টাল ডিউটির কনসেপ্ট নেওয়া হয়েছে। তো সেগুলো একটু বুঝতে হবে। বলেছে নিম্নলিখিত কোন মৌলগুলির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, ভালো প্রশ্ন। আনসারটা কি হবে, নিম্নলিখিত কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা বলতে কন্টিনিউয়াস পরিবর্তন হয়। অপশান দিয়েছে তোমার হচ্ছে হ্যালোজেন মৌল, 2 নম্বর হচ্ছে ইউরেনিয়াম অত্তর মৌল, আর 3 নম্বর কি বলো দেখি, 3 নম্বর দেখো আর দুটো অপশান এখানে দেওয়া রয়েছে, সন্ধিগত মৌল এবং সবগুলি। তাহলে অ্যান্সার কোনটা হওয়া উচিত, অ্যান্সার দেখো পরিবর্তনশীল যোজ্যতার আগে আগে এটা জানি হ্যালোজেন মৌল কাকে বলে, সামুদ্রিক লবণ, সব হ্যালোজেন মৌল। এবং হ্যালোজেনের মধ্যে কি বলো দেখি, সলিড, লিকুইড এবং গ্যাস, 3 টাইপস অফ অ্যাটম কিন্তু এর মধ্যে রয়েছে। ইউরেনিয়াম মাত্র মৌল যেটা আর্টিফিশিয়ালি কি বলো দেখি ল্যাবরেটরিতে সিনথেসিস করা হয়েছে, ভালো করে বুঝবে, ইউরেনিয়াম অত্তর মৌল। তাহলে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলা হয়, তাহলে বলতে হবে সন্ধিগত মৌলদের এই পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। আচ্ছা, যোজ্যতা কনসেপ্টটা কি, মৌলর শেষ কক্ষপথে কোনো মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় যোজ্যতা, কি বলে, যোজ্যতা বলে, ভালো করে বুঝবে। আচ্ছা, তারপরে কি বলেছে, নানাঘাট শিলালিপি থেকে কোন বংশের ইতিহাস জানা যায়, ভালো প্রশ্ন। এটার আনসার কি হবে, নানাঘাট শিলালিপি থেকে, দেখো নানাঘাট হচ্ছে রানী চয়নিকার নানাঘাট শিলালিপি, এবং মনে রাখবে সাতবাহন বংশের কিন্তু অবশ্যই দেখা যায়। আচ্ছা, চোল বংশের প্রতিষ্ঠাতাকে, ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে, পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, পাল বংশের সময় কোন কোন দিকে ইউনিভার্সিটিগুলো ফ্লারিশ করেছিল, শেষ পাল রাজাকে, পালের সন্ধ্যাকর নন্দী কি করেছিলেন, সন্ধ্যাকর নন্দী পালের মধ্যে কি কি রিলেটেড, কোন কোন কয়েন পালদের সময় এস্টাবলিশড হয়েছিল, ওদন্তিপুরী মহাবিহার কি জিনিস, ফার্স্ট ইলেক্টেড কিং কে ছিল, এই সমস্ত পাল বংশ রিলেটেড হিউজ
ইনফরমেশনস তোমাকে কিন্তু নিয়ে যেতে হবে। এবং দেখো ব্যাপারটা কি, পরীক্ষাটা অনেকদিন পর হচ্ছে, জেনুইনভাবে পরীক্ষাটা দাও, দেখবে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, পড়াশোনা করতে, নাহলে হবে না, এগুলো 1-2 দিনের ব্যাপার নয়। ঠিক আছে, নানাঘাট শিলালিপি সাতবাহন বংশ থেকে নেওয়া হয়েছে। চলো তার পরবর্তী দেখো প্রশ্নে চলো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন তোমার দেশ থেকে গ্রহণ করা হয়েছে? ভালো প্রশ্ন। অ্যান্সারটা কি হওয়া উচিত? বলছে আমেরিকা, সাউথ আফ্রিকা, কানাডা। এর অ্যান্সার কি হওয়া উচিত বলো? দেখো এর পরবর্তী অপশনটা বলেছে আয়ারল্যান্ড। তাহলে দেখো কি হবে অ্যান্সারটা। দেখো যদি তোমাকে বলা হয় নির্বাচন পদ্ধতি, এটা কিন্তু অবশ্যই যেটুকু আমার মনে হচ্ছে যে নির্বাচন পদ্ধতি কিন্তু আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি এখানে অ্যান্সার কি বলো দেখি? অ্যান্সার হচ্ছে ডি নম্বর। কত নম্বরে তোমার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি রয়েছে? রাষ্ট্রপতির কনসেপ্ট কি? মনে রাখবে, ফার্স্ট নমিনিয়াল পাওয়ার, হুইচ অফ দ্য ফলোইং পার্সন ইজ দ্য নমিনিয়াল পাওয়ার অফ আওয়ার কান্ট্রি, দ্যাট ইজ প্রেসিডেন্ট। আচ্ছা, নেতাজি রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন কে? কে? নেতাজি সুভাষচন্দ্র বোস, সুশীল চন্দ্র মাহাতো, মহাত্মা গান্ধী, এদের মধ্যে কেউই নন। বিশ্বকবি উপাধি কে দেন? ভালো প্রশ্ন। অ্যান্সার কে হবে? অ্যান্সার হবে হচ্ছে মহাত্মা গান্ধী। সি নম্বর হবে অ্যান্সার। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দেন। নববিধান ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? দারুণ প্রশ্ন। নববিধান ব্রাহ্ম সমাজ, আচ্ছা ব্রাহ্ম সমাজ যদি আমরা কনসেপ্ট বলি, ফাউন্ডার কে বলো দেখি? আমরা ব্রাহ্ম সমাজের ফাউন্ডার হচ্ছে দ্বারকানাথ ঠাকুর বা রাধাকান্ত দেব, সবাই মিলে কিন্তু আমরা বলতে পারি ব্রাহ্ম সমাজ তৈরি করি, যাকে বলে আদি ব্রাহ্ম সমাজ। দ্বারকানাথ ঠাকুরের তৈরি ব্রাহ্ম সমাজকে বলা হয় আদি ব্রাহ্ম সমাজ। কি ব্রাহ্ম সমাজ? আদি সমাজ। রাধানাথ সিকদারও এর মধ্যে ছিলেন। ঠিক আছে, বালগঙ্গাধর তিলক কিন্তু এর মধ্যে ছিলেন না। বালগঙ্গাধর তিলকের সঙ্গে ব্রাহ্ম সমাজের কোনো সম্পর্ক নেই। কেশবচন্দ্র সেন এই নববিধান ব্রাহ্ম সমাজকে এস্টাবলিশ করছেন কেমন ভাবে? যে কেশবচন্দ্র সেন তার যে সাইকোলজি, সেই সাইকোলজির সঙ্গে যখন রামকৃষ্ণ অ্যাড হয়, রামকৃষ্ণের বাণী নেওয়ার পর তার মধ্যে একটা চেঞ্জেস আসে, এবং সেই চেঞ্জেসের ফলে সে রামকৃষ্ণ সাইকোলজি এবং তার সে সাইকোলজি, এই দুটোকে একত্রীকরণ করে ব্রাহ্ম সমাজের বক্তৃতা দিয়ে শুরু করেন, এবং সেটাকে বলছে নববিধান, নতুন বিধান। কেশবচন্দ্র সেন যখন রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গিয়ে তার আধ্যাত্মিক চেতনা দেখে তোমার বলা যেতে পারে উৎকৃষ্ট হয়ে যে কাজগুলো করেছে, সেটা হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ। বলছে কোন যুদ্ধটি, দেখো কোন যুদ্ধটি সুলতানদের ভারতবর্ষ আধিপত্য বিস্তারের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছিল? দেখো ভালো করে বুঝবে, দারুণ প্রশ্ন। বলছে কোন যুদ্ধটি সুলতানদের ভারতবর্ষ আধিপত্য বিস্তারের প্রথম পদক্ষেপ? কান্দাহারের যুদ্ধ, বন্দিবাসের যুদ্ধ, প্রথম তরাইনের যুদ্ধ, দ্বিতীয় তরাইনের যুদ্ধ। দেখো বন্দিবাসের যুদ্ধের সঙ্গে এর কোনো রিলেশন নেই। কান্দাহারের যুদ্ধ কিন্তু একটা জায়গায় যুদ্ধ, সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বন্দিবাসীর যুদ্ধটা কিন্তু তোমাদের এটা ভালো করে জেনে নিতে হবে, দেখে নেবে বন্দিবাসীর যুদ্ধ সম্পর্কিত কি কি ইম্পর্টেন্ট তথ্য রয়েছে এখানে, বলে ভিডিওটা লেন্দি হবে। প্রথম তরাইনের যুদ্ধ রেসপেক্ট যদি বলি 1191 হয়। ফট বিটুইন কাদের মধ্যে হয়েছিল? মনে রাখবে পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান আর কে বলো দেখি? লেখে নাও, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। এইখানে উইনার হয় এ। দ্বিতীয় তরণের যুদ্ধ 1192 হয়, সেইখানে উইনার হয় মানে জয়ী হয় কে বলো দেখি? জয়ী হয় কিন্তু ইনি। ফলে আনসার কি বলো দেখি? দ্বিতীয় তরাইনের যুদ্ধই কিন্তু বলা যেতে পারে প্রথম পদক্ষেপ। নৌবিদ্রোহ কত? 1946-এ নৌবিদ্রোহ কিন্তু সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো নৌবিদ্রোহ রেসপেক্ট যখন ব্রিটিশরা ভারতবর্ষে করেছিলেন, তখন নৌবিদ্রোহের নাম, আমাদের যে নৌ সংস্থাটি তার নাম কি ছিল, সে রেসপেক্টেও তোমাকে একটা ইনফরমেশন তোমাকে কালেক্ট করতে হবে। কেন যুদ্ধ লেগেছিল, ঠিক আছে, সেটাও তোমাকে একটু ভালো করে জানতে হবে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তারপরে কি বলেন? উইলিয়াম জোন্স, জেমস প্রিন্সেপ, কোনোটি নয়। দেখো এশিয়াটিক সোসাইটির সঙ্গে কিন্তু উইলিয়াম জোন্সের কিন্তু রিলেশন রয়েছে। কত সালটা আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা সালটা অবশ্যই বলবে। সংবিধানের তৈরির সময় বা পার্লামেন্টে কতগুলো কমিটি উপস্থিত ছিল? দারুণ দারুণ প্রশ্ন। এর আনসার হবে 27। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা ছিল? সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা ছিল? এর ইম্পর্টেন্ট ছিল তোমার মনে রাখবে ড্রাফটিং কমিটি। এই ড্রাফটিং কমিটির মধ্যে 7টা মেম্বার ছিল, যার মধ্যে হেড ছিল হচ্ছে তোমাদের ডক্টর বি আর আম্বেদকর। সেটা অবশ্যই
ঠিক আছে? আম্বেদকর। আচ্ছা, তারপরে দেখো, তো মোটামুটি আমরা এই কটা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করেছি এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এবার দেখো এইখানে যেমন তোমাকে দেখো এই অপশানটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি যে জেমস প্রিন্সেপ কে ছিলেন? জেমস প্রিন্সেপ ছিলেন, লেখো, অশোকের শিলালিপি পটোদ্ধার করেছিলেন। কত সালে? আমি ভুলও হতে পারি, একটু দেখে নেবে, আমার যেটুকু মাথায় আসছে 1937। ঠিক আছে? এবার জেমস প্রিন্সেপ কে ছিল? জেমস প্রিন্সেপ কিন্তু সেই জন্যই বিখ্যাত হয়েছিলেন। ঠিক আছে? জেমস প্রিন্সেপ হচ্ছে তিনি কিন্তু এটা অ্যান্সার হবে এইটা। ঠিক আছে? আর জেমস প্রিন্সেপ নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে? ব্যাস ব্যাস এখানে মোটামুটি আমি সমস্ত নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো এই আমি আরও অনেক ক্লাসগুলো দেবো এই কদিনে, যাতে তোমাদের মিনিমাম 500-600টা প্রশ্ন তোমাদের সামনে ইনস্ট্যান্ট রাখতে পারি। সমস্ত নিয়েই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখা হবে পরবর্তী ক্লাসে। আর যে ক্লাসগুলো নিয়ে আমি দেখো তোমাদের একটা প্লে লিস্ট তৈরি করে দিয়েছি, তোমরা সেই প্লে লিস্টে গিয়ে কিন্তু তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে, যে ক্লাসগুলো আমি ইদানিংয়ের মধ্যে দিয়েছি সেই ক্লাসগুলো দেখো। আশা করি উপকৃত হবে, কিছুটা হলেও তোমরা ইনফরমেশন জেনে যেতে পারবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।